আসসালামু আলাইকুম। ওরাকল বিসিএস প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আহসান হাবিব। আজকে আমরা অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার এটিইউর নতুন বিজ্ঞপ্তি যে হয়েছে তার ভিত্তিতে একটা সেমিনার ক্লাস করব। মূলত যারা প্রাইমারি শিক্ষক তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং অনেকের স্বপ্নময় জব। এটি খুব সিরিয়াস থাকলে আমরা খুব সহজেই এই জবটি গেইন করতে পারবো। মূলত কিভাবে, কোন প্রক্রিয়া প্রিপারেশন নিব, আবেদন প্রক্রিয়া কি হবে, কার আবেদন করতে পারবে, এই সকল টুকিটাকি বিষয় নিয়ে আজকে এই ক্লাসটি শুরু করতেছি। প্রথম কথা হচ্ছে, যারা প্রাইমারি শিক্ষক তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন। গত বিজ্ঞপ্তির মধ্যে বলা ছিল যে 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এমন কিছু একটা, কিন্তু এখন তা উঠিয়ে নেওয়া হয়েছে। যে কোনো প্রাইমারি শিক্ষক আবেদন করতে পারবেন, তবে শর্ত একটি, সেটা হচ্ছে তাকে অনার্স পাস হতে হবে। 4 বছর মেয়াদী অনার্স পাস থাকলে প্রাইমারি শিক্ষক যিনি তিনি আবেদন করতে পারবেন। আবেদন করলেই তো চাকরি নিশ্চিত হয়ে যাবে না, এখানে বিশাল প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার মধ্যে হচ্ছে প্রিলি পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, ভাইভা আছে, বিপিএসসি পরীক্ষা নিয়ে থাকবে। এবং প্রিলি পরীক্ষার সিলেবাস মূলত হচ্ছে আমরা যেটা জেনে যে সকল বিষয় পরীক্ষা হয়ে থাকবে সেটা হচ্ছে এটিওর এমসিকিউ পরীক্ষায় বাংলা, তারপরে ইংরেজি, গণিত, তারপরে সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ের পরীক্ষা হবে। আমরা অ্যাভারেজ বলতে পারি যে 4-25-100 নম্বরের পরীক্ষা, 4-25-125 করে নাম্বার থাকবে। সেখানে সাধারণ জ্ঞানের মধ্যে বিজ্ঞান পার্টের কোশ্চেন থাকবে, গণিতে হচ্ছে ম্যাথ প্লাস কিছু মেন্টালিটি থাকবে, অল্প কিছু মেন্টালিটি আর ম্যাথ কোশ্চেন থাকবে। ইংরেজিতে গ্রামার থাকবে, অবশ্যই গ্রামার প্লাস অল্প 2-1টা সাহিত্যের প্রশ্ন আসতে পারে। বাংলার ক্ষেত্রে হচ্ছে গ্রামার প্লাস লিটারেচার, সাহিত্য, ঠিক আছে, 2টা বিষয় মিলিয়ে প্রশ্ন হবে। ইংরেজি গ্রামার বেশি প্রশ্ন হবে, সাহিত্যে 2-1টা প্রশ্ন আসতে পারে। ম্যাথের ক্ষেত্রে ম্যাথ কোশ্চেন বেশি, ম্যাথে 2-1টা প্রশ্ন আসতে পারে। সাধারণ জ্ঞানের কোশ্চেন বাংলা বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান প্রশ্ন কম থাকবে, 2-1টা আইসিটি কোশ্চেন থাকতে পারে। মূলত হচ্ছে বিসিএস পরীক্ষা আমরা যে সকল বিষয়গুলো পড়ি তার মূল বিষয় লিখিত প্রিলি পরীক্ষার মধ্যে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, একটু লিখিত পরীক্ষা হবে। আপনি এমসিকিউ পাস করলে লিখিত পরীক্ষা দিবেন। লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের, ঠিক আছে। লিখিত পরীক্ষার জন্য মূলত আমি যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে বিপিএসসি নন ক্যাডার জবে লিখিত পরীক্ষার কোয়েশ্চেন আপনি দেখে একটা আইডিয়া নেবেন। ওইখানে হচ্ছে এই সকল বিষয় নিয়ে কোয়েশ্চেন থাকে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় নিয়ে 200 নম্বর লিখিত পরীক্ষা হবে। এরপর ভাইবা হবে 50 নম্বরের, ঠিক আছে। দশম গ্রেডের পরীক্ষায় ভাইবা 50 নম্বর হয়ে থাকে। 200 নম্বর লিখিত পরীক্ষার জন্য কি ধরনের প্রিপারেশন লাগবে, সেটা হচ্ছে যার এমসিকিউ প্রিপারেশন ভালো থাকবে তিনি, এবং যিনি একটু মূলত ইংরেজি এবং গণিতে একটু ভালো থাকবেন, লিখিত ইংরেজি গণিতে, তারা হচ্ছে লিখিত পরীক্ষায় এগিয়ে থাকবেন। আর সাধারণ জ্ঞানের বাংলা প্রিলি প্রিপারেশন নিয়ে হয়ে যাবে। তাহলে পরামর্শ থাকবে, আমরা এখন আপাতত প্রিলি পরীক্ষা পাস করলেই লিখিত পরীক্ষা অবতীর্ণ হওয়া যাবে, এবং প্রিলি পরীক্ষার মধ্যে বেশিরভাগ পরীক্ষার্থী বাদ পড়ে যাবে। আমি একটা অভিজ্ঞতা বলি আপনাদের, সেটা হচ্ছে 2016 সালের লাস্ট আইটিআর পরীক্ষার সময় মেবি 92 নম্বরে, মানে 100 নম্বর এমসিকিউ পরীক্ষায় 92 নাম্বার পেয়ে পাশ করতে হয়েছিল। এবং আমি ওই পরীক্ষায় মেবি আমার মনে আছে 93 বা 4 এমন নাম্বার পেয়ে ওই এমসিকিউ পাশ করছিলাম আর কি। তাহলে কথা হচ্ছে, আপনার এইখানে সবচেয়ে বড় প্রতিযোগিতা এমসিকিউ পরীক্ষার মধ্যে হবে, এবং 90 আপ, 100 নম্বর পরীক্ষায় 90 আপ নাম্বার পেয়ে আপনাকে টিকতে হবে। মাথায় রাখবেন, মাইন্ড ইট, 90 আপ নাম্বার পেয়ে টিকতে হতে পারে এমসিকিউ পরীক্ষায়। এরপরে লিখিত পরীক্ষা, তাহলে এমসিকিউ টেকাটা বেশি টাফ হবে, কারণ সবাই পরীক্ষা দেবে সেখানে। তবে লিখিত পরীক্ষার জন্য আবার আপনার ইংলিশ আর ম্যাথের বেসিক কিছু বিষয় লাগবে। আমরা মূলত ভালো করে প্রিপারেশন নিব, আর প্রত্যেক দিনের রুটিন ওয়ার্কে লিখিত পরীক্ষার জন্য টুকটাক কিছু পড়াশোনা করব, সেই প্রক্রিয়াটা আমি বলে দেবো আপনাদেরকে অবশ্যই, ঠিক আছে। তো আমরা মূলত যেটা বললাম সেটা হচ্ছে, এটিও নিয়োগ পরীক্ষায় প্রিলি, লিখিত, ভাইবা 3টা পার্টি হবে। 100 নম্বরের প্রিলি, 200 নম্বর লিখিত, 50 নম্বরের ভাইবা পরীক্ষা নেওয়া হয়ে থাকবে। তা আমরা এখন থেকেই প্রিলি খুব সিরিয়াস করব, আর লিখিত যে বিষয়গুলো লাগবে সেগুলো বেসিক ক্লিয়ার করে রাখবো, ঠিক আছে, ডেইলি রুটিনের অংশ হিসাবে আর কি। প্রিলি পরীক্ষায় যে বিষয়গুলো থাকবে সেটা বলছি আপনাকে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। সেখানে মূলত আমি কি বলছি, সবাই কোট করতে পারেন যে যে ব্যক্তি গণিতে ভালো থাকবেন
তিনি সহজে এমসিকিউ পার পেয়ে যাবেন। গণিতে ভালো পরীক্ষার্থী না হলে আপনি এমসিকিউ পরীক্ষায় পার পাবেন না। বিগত সময় দেখা গেছে যে অঙ্ক মানে গণিত আপনি যদি একদম বাদ দেন বা না পারেন তাহলে বিসিএস প্রিলি পাস করা যাবে, কিন্তু প্রাইমারি যারা জব পেয়েছেন তারা আমার সঙ্গে একমত হবেন যে প্রাইমারি পরীক্ষায় যে গণিত পারে না সেই ব্যক্তির জব পাইছে খুব টাফ, খুবই টাফ, মনে হয় পাই নাই। কারণ হচ্ছে অন্যান্য সকল বিষয় মানে ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এই বিষয়গুলো স্টুডেন্ট মাত্র বেশি বেশি বারবার প্রিপারেশন নিয়ে নিয়ে ভালো নাম্বার গেইন করে ফেলছে, কিন্তু গণিত তো মুখস্থ পারা যায় না। ফলে যে গণিত পারে না তার জন্য ওই অঙ্কের গ্যাপটা থাকার জন্য জবটা পায়নি। তাহলে আপনি প্রাইমারি জব পেয়েছেন যেই কারণে, সেটা হচ্ছে গণিত আপনি মোটামুটি করতে পারেন বলে জবটা পেয়েছেন। এই গণিতটা যে ভালো পারবেন তিনি এই এমসিকিউ পরীক্ষায় বস হয়ে থাকবেন। অর্থাৎ এটার পরীক্ষায় মানে টিকে থাকার জন্য, প্রিলি পাস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণিত, ট্রাম কার্ড মনে রাখবেন। তাহলে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এই বিষয়গুলো সবাই খুব ভালো করে পড়ে আপনার সঙ্গে ফাইটে থাকবেন। মানে আপনার ফাইটে আছেন, আপনি বাংলা পারেন, ইংরেজি পারেন, সাধারণ জ্ঞান পারেন, আপনি ফাইটে আছেন, কিন্তু তাকে বিট করতে হবে গণিত দ্বারা। কারণ গণিত সবাই পারে না, আর পড়লেও মুখস্থ করা যায় না। এই জন্য হচ্ছে এই চারটা বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণিত। গণিত যদি আপনি শিখতে পারেন তাহলে অন্য বিষয়গুলো মুখস্থ করেই আপনি পিলি পাস করে ফেলতে পারবেন। এখন তাহলে ম্যাথ শেখার বুদ্ধি কি? ম্যাথ শেখার বুদ্ধি হচ্ছে আমরা সবাই কম বেশি ম্যাথ পারি, কিন্তু ম্যাথ পরীক্ষার হলে পারতে হলে কম সময়ে দ্রুত করতে হবে, তার জন্য সলভ করার টেকনিক জানতে হবে। বিগত সময়ে যারা ওরা ক্লাস করছেন তারা সবাই জানেন যে আমরা ওরা যারা ক্লাস নিই তারা সবাই প্রিলি পরীক্ষার জন্য দ্রুত কিভাবে বেসিক ক্লিয়ার করে ম্যাথ করা যায় সেইগুলোর টেকনিক আমরা শিখিয়ে দিই। ঠিক আছে, আপনারা যারা ক্লাস করছেন, অনেকে আছেন, অনেকে ক্লাস করবেন, ক্লাস করলেই বুঝবেন যে অঙ্ক পারার খুবই সহজ বুদ্ধি হচ্ছে ক্লাস করা। আর আমার সামনে যারা ক্লাসে আছেন তারা সবাই যেহেতু প্রাইমারি শিক্ষক, যেহেতু একটা পরীক্ষায় টিকে চাকরি পেয়ে আসছেন, তার মানে আপনি গণিত মোটামুটি পারেন। এখন আপনাকে যদি আমি জাস্ট টেকনিক শিখাই দিই কি প্রক্রিয়ায় ম্যাথ সলভ করতে হবে, তাহলে খুব সহজে আপনি ম্যাথ পারবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার খুব বিশ্বাস যে আপনারা সবাই অঙ্ক পারেন, দ্রুত পারার জন্য শুধু ক্লাস করলে হবে। তাহলে অঙ্কে যদি 20 থেকে 25টা ম্যাথ থাকে পরীক্ষায়, খুবই সহজ বুদ্ধি হচ্ছে ক্লাসগুলো ভালো করে করে বিগত কোয়েশ্চেন সলভ করবেন। মানে গভর্নমেন্ট পরীক্ষার, বিপিএসসি নেওয়া পরীক্ষার, বিসিএস, এটিও, সহকারী পরিচালক, বিপিএসসি বা বিভিন্ন ধরনের যে নিয়োগ পরীক্ষা হয় বিপিএসসি নেয়, এই সবগুলো কোয়েশ্চেন সলভ করলেই অঙ্কের পার্ট সলভ। তাহলে আমরা অঙ্কের ব্যাপারটা সলভ করে ফেললাম, শুধু ক্লাস বুঝে করলে হবে। সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং বাংলা এই তিনটা বিষয়ের ক্ষেত্রে হচ্ছে যদি আপনি একা একা পড়তে চান তখন দেখা যাচ্ছে যে কতটুকু পড়বেন, কি পড়বেন, পড়ার কৌশলটা কি হবে, কতটুকু বাদ দিতে হবে, এবার ওগুলো বুঝবেন না। সাপোজ দেন বাংলা সাহিত্যে চর্যাপদ থেকে যদি একটা প্রশ্ন করা হয়, তাহলে একটা প্রশ্নের জন্য আপনি কতটুকু পড়বেন, এটা একা পড়তে গেলে হয়তো তালগুলো পাকায় ফেলবেন। কিন্তু আমাদের স্যাররা আপনাদের সিলেবাসের উপর ভিত্তি করে একটা সার্টেন মানে টপিক পর্যন্ত পড়াবে যে এইটুক পড়লেই হবে, এই যে এইটুক পড়লেই হবে, এখান থেকে পড়লে কমন পাওয়া যাবে, এই বিশ্বাসটা আপনি ক্লাস করলে গেইন করতে পারবেন। যিনি ভালোভাবে ক্লাসটা বুঝে করবেন তিনি বুঝমাত্র কটটুক পড়তে হবে। তাহলে মূলত অনলাইনে বিষয়ের ক্ষেত্রে বলতেছি যে বাংলা, ইংরেজি, জিকে এই তিন বিষয়ের জন্য আমার পরামর্শ হচ্ছে খুবই সহজ পরামর্শ। ক্লাসে আপনাকে যে গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইনটা ভালো করে বুঝে এবং নিয়ে ওই টপিক্সের এমসিকিউ পড়ে ফেলবেন। দ্বিতীয় পার্টের কথা বললাম। তাহলে ম্যাথে ভালো করতে হবে সবাইকে হারিয়ে দেওয়ার জন্য, আর সবাইকে ফাইট দেওয়ার জন্য বাকি তিন বিষয় ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা, ওই তিন বিষয়ে ভালো করতে হবে। আর ভালো করার বুদ্ধি কি, ক্লাস ভালো করে পড়ে কতটুক পড়তে হবে সেই পরামর্শ গাইডলাইন নিয়ে রিভিশন দেওয়া লাগবে। এরপরে সবার শেষ কথা হচ্ছে জব সলিউশন। জব সলিউশন বইটা যদি আপনি 5 থেকে 6 বার, সম্ভব না হলে 4 থেকে 5 বার যদি আপনি শেষ করে 4 থেকে 5 বার শেষ করে যদি হলকে ফেস করেন, তাহলে আপনার নাম্বার অটোমেটিক্যালি 90 আপ উঠবে। আমার কথা যদি আপনার বিলিভ না হয়, আমি আপনাকে বলি যে যারা প্রাইমারি পরীক্ষা জব সলিউশন মানে বিপিএসসি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে গেইন করছেন, পাইছেন, তারা হচ্ছে জব সলিউশন একটা আইডিয়া আছে। আবারও আপনি জব সলিউশনের বিগত বছরের 5 বছর কোয়েশ্চেন দেখে 16 সালের লাস্ট এটিও নিয়োগ পরীক্ষার কোয়েশ্চেনকে মিলাবেন। 16 সালের লাস্ট এটিও নিয়োগ পরীক্ষায় প্রায় সবগুলো কোয়েশ্চেন জব সলিউশন বই থেকে আসছে। তার মানে জব সলিউশন বইয়ের কোয়েশ্চেন যদি আমি খুব ভালো করে 5-6 বার করে শেষ করে ফেলতে পারি,
তাহলে আপনি সব প্রশ্নে কমন পাবেন এবং সেইখান থেকে 90 আপ নাম্বার ক্যারি করার কোনো ব্যাপার না। কিন্তু এই এত মোটা একটা বই আপনি চাইলেই সলভ করতে পারবেন না, আর চাইলেই শেষ হয়ে যাবে না, চাইলেই মনে থাকবে না। তাহলে এত বড় একটা বই আপনি কিভাবে শেষ করবেন, এটা গুরুত্বপূর্ণ। এই যে এই সলভ করার প্রক্রিয়াটা নিয়ে আমি কথা বলবো, তার আগে আমি অন্য কথাগুলো বলে নিই। তাহলে প্রথম কথা হচ্ছে, এটিওর পরীক্ষায় জব পেতে গেলে প্রথমে এমসিকিউ পারতে হবে। এমসিকিউ পাস করার ট্রাম্প কার্ড হচ্ছে জব সলিউশন। জব সলিউশন বইটা আপনাকে শেষ করতে হবে 4 থেকে 5 বার। শেষ করার বুদ্ধি কি? প্রথমে হচ্ছে এই বইটা পড়ার জন্য নিজেকে তৈরি করে নিতে হবে। আবার বলছি, নিজেকে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমরা নামাজ পড়ার জন্য গোসল করি, অজু করি, ভালো জামা করি, ফ্রেশ হই, তারপর নামাজ পড়তে যাই। এইখানে কথাটা হচ্ছে, জব সলিউশন বই শেষ করার জন্য আগে রেডি হওয়া লাগবে। রেডি হওয়ার মানে হচ্ছে সকল বিষয়ের একটা প্রপার বেসিক আইডিয়া তৈরি হওয়ার পরে, আবার বলছি, সকল বিষয়ের একটা প্রপার বেসিক আইডিয়া তৈরি হওয়ার পরে আমরা জব সলিউশন বইটা পড়া শুরু করব। ঠিক আছে? কোন প্রক্রিয়ায় পড়বো সামান্য একটু আপনাদেরকে বলি। ধরেন আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা বিষয়েরই ওরাকলে সবগুলো ক্লাস করে ফেলছেন। সবগুলো ক্লাস করে মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়েছে, এবং আপনার কাছে কোনো বই থেকে থাকলে, এবং ওরাকলে ভর্তি হলে আপনাকে একটা এটিও নিয়োগ একটা নিয়োগ বিজ্ঞপ্তি, এটিও নিয়োগ গাইড বই উপহার দেওয়া হবে ভর্তি হলে, এবং এই গাইড বইটা আপনি হচ্ছে কুরিয়ার কুরিয়ার করে পেয়ে যাবেন আর কি। তাহলে ওই গাইড বইটা মোটামুটি পড়লেন, ক্লাসগুলো পড়লেন, এইভাবে করে দেখা যাবে যে 2 থেকে 3 মাস পরে মোটামুটি আপনার পুরা সিলেবাস বা যা যা পড়তে হবে তার প্রপার আইডিয়া হয়েছে। আমি আবার বলছি যে আপনি সবগুলো ক্লাস করলেন, তারপর ওরা বলে যে এটিও যে নিয়োগ বই দিবে সেই বইটা মোটামুটি পড়ে ফেললেন, প্রপার আইডিয়া হলো। এই প্রপার আইডিয়া হওয়ার পরে আপনি জব সলিউশন বইটা পড়া শুরু করবেন। প্রথম কথা হচ্ছে, আপনি প্রাইমারি জব পেয়েছেন বিদায় আপনি অবশ্যই বর্তমান সময়ে 100 এমসিকিউ এর কোনো কোয়েশ্চেনের মধ্যে কমপক্ষে 30টা বা 20টা পারেন। আর সবগুলো ক্লাস করে একটা বই শেষ করার পরে যখন পড়তে যাবেন, তখন 100 প্রশ্নের মধ্যে আপনি 50টা পারবেন। যে 50টা প্রশ্ন আপনি পারবেন, এই 50টা স্কিপ। আমি পারি তো বাদ দিয়ে দেবেন, এই 50টা বাদ দিবেন। আর গণিত আমরা আলাদা করে প্র্যাকটিস করব। তাহলে আপনি জব সলিউশন পড়ার টাইমটাতে আপনি ম্যাথটাকে স্কিপ রাখবেন, এটা আলাদাভাবে পড়তে হবে। তাহলে কি বললাম, 50টা কোয়েশ্চেন পারি, এই 50টা বাদ, অঙ্কের 25টা বা 20টা বাদ, তাহলে আর থাকবে 20-25টা কোয়েশ্চেন। ওই 20-25টা প্রশ্ন আপনি মার্ক করে ফেলবেন। ঠিক আছে? সাপোজ আপনি 1 নাম্বার প্রশ্ন পরীক্ষার মধ্যে আসলো যে জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, আমরা পারি, স্কিপ করে যাবেন। কিন্তু যে প্রশ্ন আসলো, আপনি সাপোজ প্রশ্ন আসলো সংকর ধাতু পিতলের প্রধান উপাদান কি, আপনি পারেন না, না পারলে আপনি এটাকে মার্ক করবেন, এটা পড়তে হবে। ঠিক আছে? তাহলে যেটা পারবেন ওইটা স্কিপ করবেন, যেটা পারবেন না এটা দাগাবেন। তাহলে যা পারি সেগুলো বাদ দিবেন। গণিত আমরা এক্সট্রা ভাবে পড়বো দেখে গণিত বাদ দিবেন। তাহলে যেগুলো পারি সেগুলো বাদ, আর ম্যাথ বাদ দিলে 30 থেকে 25% কোয়েশ্চেন থাকবে। আপনার কাজ হচ্ছে আপনি মানে জব সলিউশন বই পড়ার সময় যেগুলো পারেন সেগুলো বাদ, আর ম্যাথ বাদ দিয়ে পুরা বই দেখায় ফেলবেন। তবে যেগুলো মানে এটির পরীক্ষা আসতে পারে না, যেমন ধরেন জুডিশিয়ারি প্রশ্ন এটির পরীক্ষা আসতে পারে না, যে জুডিশিয়ারি প্রশ্নগুলো বাদ দিয়ে অন্যান্য প্রশ্নগুলো পড়েন। জুডিশিয়ারি প্রশ্ন বাদ দিতে পারেন, নিবন্ধন প্রশ্ন পড়েন, প্রবলেম নাই, প্রাইমারি কোয়েশ্চেন পড়বেন অবশ্যই, বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন। মানে জব সলিউশন বইয়ের সবগুলো প্রশ্ন পাবেন, জুডিশিয়ারি প্রশ্নগুলো বাদ দিয়ে। এই সবগুলো প্রশ্ন পড়ার সময় যেগুলো আপনি পারেন সেগুলো স্কিপ করবেন, আর ম্যাথকে স্কিপ করবেন, স্কিপ করে পুরা বই দাগায় পড়ে ফেলবেন। দেখা যাচ্ছে আমার অভিজ্ঞতা বলে যে প্রথমবার স্টুডেন্টের পুরা বইটা দাগাইতে 20 days টাইম লাগবে। দাগাবেন, পরে দাগানোর পরে হচ্ছে আপনি শুধু এই দাগানোগুলো পড়বেন, শুধু দাগানোগুলি আপনি 4-5 বার রিভাইজ করবেন। তাহলে যেগুলো পারেন না সেগুলো 5 টাইমস রিভিশন দেওয়া হইলো বস। আর যেগুলো পারেন সেগুলো আপনি কেন পারলেন, সেগুলো হচ্ছে আপনি এই কয়েকদিন ক্লাস করার জন্য, আর হচ্ছে নিয়োগ যে বইটা দেওয়া হবে গিফট, সেই বইটা পড়ার জন্য আপনি সেগুলো পারেন। তার মানে এমন যদি হয়ে থাকে যে আমি যেগুলো পারি স্যার সেগুলো ভুলে গেলে কি বুদ্ধি, সেগুলো ভুলে গেলে বুদ্ধি হচ্ছে আপনি ক্লাসের খাতা এবং নিয়োগ গাইডটা আবার রিভাইজ করবেন। মূলত গাইডটা আবার না পড়লে হবে, শুধু ক্লাসের খাতা রিভাইজ করলে পারাগুলো রিভিশন হবে, আর দাগানোগুলো পড়লে হচ্ছে যেগুলো পারেন না সেগুলো রিভাইজ হবে। তাহলে আমি বলতে চাচ্ছি
অঙ্ক বাদ দিয়ে বাকি সকল বিষয়ের প্রিপারেশন কৌশলটা হচ্ছে প্রথমে আপনি সবগুলো ক্লাস ভালো করে করবেন, খুব ভালো করে করবেন, যা পড়াবে স্যাররা সেটা রিভাইজ করবেন, যেগুলো বই থেকে পড়বেন। শেষ করার পরে হচ্ছে আপনি জব সেশন বোর্ডে দাগায় দাগায় পড়বেন, যেগুলো পারেন সেগুলো বাদ দিয়ে আর ম্যাথ বাদ দিয়ে, এবং এই দাগানোগুলো আপনি 4-5 রিভাইজ করবেন, কাছে খাতা কয়েকবার রিভাইজ করবেন, তাহলে আপনি ম্যাথ বাদ দিয়ে সকল কোশ্চেনের বস, এবং এখান থেকে সব কমন পাওয়া যাবে। এখন ম্যাথে আসেন, গণিত রেগুলার প্র্যাকটিস করতে হবে। দেখা আপনার হচ্ছে প্রত্যেক দিনে আপনার স্টাডির প্ল্যানের অংশ হবে, প্রত্যেক দিনে আপনি 1 ঘন্টা বা যত সময় পাবেন কমপক্ষে 1 ঘন্টা ম্যাথ করবেন। এটিও জব পাওয়ার ট্রাম্প কার্ড হবে গণিত, সে লিখিত হোক বা প্রিলি হোক, তাহলে ম্যাথ পারতে হবে জব পাওয়ার জন্য। তাহলে কি বুদ্ধি, প্রত্যেকদিন 1 ঘন্টা ম্যাথ করবেন। 1 ঘন্টা ম্যাথ করার মধ্যে হচ্ছে আমরা যে ক্লাস নিব সেই ক্লাসের টেকনিকের ভিত্তিতে ওরাকল থেকে আপনার যে মেটেরিয়াল দেওয়া হচ্ছে, এটিও নিয়োগ বিজ্ঞপ্তি গাইড সেটা, বা বিভিন্ন এটিও বিগত বছর এটিওর প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, বিগত সময় বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, এবং ওরাকলের এটিও নিয়োগ বিজ্ঞপ্তি গাইড থেকে ম্যাথ করবেন ডেইলি, প্রত্যেক দিনে, প্রিলির জন্য আধা ঘন্টা। এরপরে হচ্ছে বাকি আধা ঘন্টা লিখিত ম্যাথ করবেন, কারণ হচ্ছে লিখিত ম্যাথ পরীক্ষার জন্য আপনাকে মানে চাকরি পাইতে গেলে ভালো করতে হবে। তাহলে লিখিত ম্যাথ আমরা কোথায় করব? লিখিত ম্যাথ মূলত 9-9 এর জেনারেল ম্যাথ বা 8 বা 9 এর বই থেকে প্রশ্ন হয় বেশি, পাটিগণিত বেশ প্রশ্ন হয়। আমি আপনাকে সেটা ফলো করতে বলতেছি না, আপনি বিগত একটিও নিয়োগ পরীক্ষা লিখিত কোশ্চেন সংগ্রহ করবেন, ঠিক আছে? বা নন ক্যাডার যে নিয়োগ বই আছে, বিপিএসসি নন ক্যাডার জব বই পাওয়া যায় বাজারে, ওই বই সংগ্রহ করার মাধ্যমে হচ্ছে। আবার আমি আবার বলছি, বিপিএসসি নন ক্যাডার জব লিখিত পরীক্ষার যে বই আছে সেই বই সংগ্রহ করা থেকে সেইখান থেকে আপনি বিগত বিপিএসসি লিখিত কোয়েশ্চেন যে ম্যাথ গুলো আসছে, বিপিএসসি লিখিত পরীক্ষা নেই, কোন কোন এটই লিখিত পরীক্ষা নেই, তারপরে ধরেন পাসপোর্টের এডি লিখিত পরীক্ষা নেই, তারপরে বিপিএসসি এডি লিখিত পরীক্ষা নেই, ওই সকল লিখিত পরীক্ষার ম্যাথ কোয়েশ্চেন গুলো সলভ করবেন। আর সাম্প্রতিক বিসিএস এর লিখিত কোয়েশ্চেন 35 থেকে 45 লিখিত পরীক্ষার ম্যাথ কোয়েশ্চেন সলভ করবেন, তাহলে হচ্ছে চলবে। তা লিখিত পরীক্ষার ম্যাথের জন্য আমি আবার বলতেছি আপনাকে, বিপিএসসি যে সকল নন ক্যাডার পরীক্ষা নেয় লিখিত, ওই সকল পরীক্ষার ম্যাথ কোয়েশ্চেন সলভ করলেই হবে, আর 9 এর আর 8 এর পাটিগণিত বেস প্রশ্নগুলো সলভ করতে হবে, সাম্প্রতিক বিসিএস এর লিখিত সলভ করতে হবে। এগুলো আপনি প্রিলি পরীক্ষা পাস করার পর টাইম পাবেন না, তাই প্রিলি প্রিপারেশন নেওয়ার সময়টাতেই, প্রিলির প্রিপারেশন নেওয়ার সময়টাতেই আপনি প্রিলির পাশাপাশি অ্যাটলিস্ট ম্যাথটা গুছিয়ে ফেলতে হবে। এখন যার ইংলিশে উইকনেস আছে, স্যার আমি ইংলিশে খুব দুর্বল, প্রিলি পরীক্ষার সময় ইংলিশে আপনি বললাম যে বিগত কোয়েশ্চেন ভালো করে বুঝে পড়লেই পার পেয়ে যাবেন, প্রবলেম নাই। কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনাকে ইংলিশে 30 নাম্বার পেতে হবে, অর্থাৎ ভালো নাম্বার পাওয়ার জন্য তো ইংলিশ গুরুত্বপূর্ণ, বাদ দেওয়া যাবে না। পরামর্শ হচ্ছে বিপিএসসি নন ক্যাডার লিখিত যে ধরনের কোয়েশ্চেন করে থাকে এই প্রশ্ন আগে দেখবেন, ঠিক আছে? এখানে একটা ফোকাস সেটিং থাকে, অনুবাদ থাকে, তারপরে হচ্ছে একটা পেসেজ থেকে প্রশ্ন উত্তর করতে হবে, কোয়েশ্চেন থাকে, আপনি নিজে ভালো করে দেখার পরে আপনাকে ফিল করতে হবে যে আমি লিখিত ইংলিশ পরীক্ষায় কোন পার্টটা বেশি দুর্বল থাকবো, ওইটা ফিল করেই প্রিলির পাশাপাশি প্রত্যেক দিন আপনি 1 ঘন্টা লিখিত ইংলিশ প্রিপারেশন নেবেন ডেইলি, ঠিক আছে? তাহলে আমি আপনাকে সবাইকে একটা মানে পড়াশোনা করার কৌশল দিয়ে দিচ্ছি, মাথায় রাখবেন সেটা। প্রথম কথা হচ্ছে আপনি প্রতিদিন, হ্যাঁ সবাই এটা পারলে স্ক্রিনশট বা লিখে রাখতে পারেন, প্রতিদিন 1 ঘন্টা 1 ঘন্টা গণিত করতে হবে। এটা হচ্ছে 1 ঘন্টা বলতে আমি টাইমটা আরো বাড়াতে যাচ্ছি, আপাতত 1 ঘন্টা হোক, লিখিত প্লাস প্রিলি, রিটেন প্লাস প্রিলি মিলিয়ে হবে, সেটা 1 থেকে 2 ঘন্টা বলতে পারি আমরা, টাইমটা কম হয়ে যাচ্ছে, 1 থেকে 2 ঘন্টা। খুবই গুরুত্বপূর্ণ, আপনি যারা একটু বিগত সময় জব পেয়েছেন বা বা ভালো করছেন তাদের খবর নেবেন যে গণিত না পারলে কোনোভাবে একটা প্রিলিও পাস করবেন না, জব পাবেন না লিখিত পরীক্ষার জন্য, ঠিক আছে? তারপরে প্রত্যেক দিনে আপনি ইংরেজি পড়বেন 1 ঘন্টা, লিখিত ইংরেজি, লিখিত লিখিত ইংরেজি, রিটেন। তা রিটেন ইংরেজি পড়ার বুদ্ধি কি শুনবেন, আপনি বিপিএসসি নন ক্যাডার লিখিত কোশ্চেন দেখবেন, দেখলেই বুঝবেন যে ওইখানে একটা পেসেজ থেকে কিছু প্রশ্ন আনসার করতে হয়, ফোকাস সেটিং থাকে, এসের মতো লিখতে হয়, অনুবাদ থাকে। তাহলে এই সকল পার্টে ভালো করার উদ্দেশ্য, অনুবাদে পারদর্শী হওয়া লাগে। বিসিএস এর মতো খুব রাফ এন্ড টাফ অনুবাদ এটির পরীক্ষায় লাগবে না, তবে যেরকমটা লাগবে সেটা মাথায় রেখে আপনি প্রত্যেক দিনেই 1 ঘন্টা লিখিত, 1 ঘন্টা না হইলেও আধা ঘন্টা হইলেও
লিখিত ইংলিশ প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন, এটা আমার পরামর্শ আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি প্রিলির জন্য প্রত্যেক দিন, আমি মনে হয় আপনি ডেইলি 1 ঘন্টা ইংলিশ করতে পারবেন না। লিখিত লিখিত পরীক্ষার জন্য আপনি 30 মিনিট ইংলিশ পড়েন, 30 মিনিট। এই যে এই মানে ইংলিশ আর গণিতের লিখিত প্রিপারেশনের জন্য আপনার টাইম থাকবে ডেইলি 2 ঘন্টা। আর এছাড়া এছাড়া আমরা হচ্ছে প্রত্যেক দিন 3 ঘন্টা নিজের মতো করে প্রিলি প্রিপারেশন নেবে আপাতত, কমপক্ষে 3 ঘন্টা। এই 3 ঘন্টা কিন্তু ক্লাসের বাহিরে, মানে আপনি 2 ঘন্টা হচ্ছে ওরা করলে অনলাইন ক্লাস করবেন, আর 3 ঘন্টা প্রিলি প্রিপারেশনের পড়াশোনা করবেন। তাহলে এই 2 ঘন্টা ক্লাস আর 3 ঘন্টা, এই 5 ঘন্টা প্রিলির জন্য, এই 2 ঘন্টা লিখিত পরীক্ষার জন্য। এইভাবে আপনি প্ল্যান করেন। এখন দেখা গেলো স্যার আমি জব করি, সংসার করি, তারপরে আমাদের মানে প্রাইমারি শিক্ষক বেশিরভাগই হচ্ছে মেয়েরা বেশি থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যেহেতু মেয়েরা আপনার সংখ্যায় বেশি হবেন, তো মেয়েদের সংসারের কাজ থাকে বেশি, অনেকে বাচ্চা টাচ্চা থাকে, অনেকে হচ্ছে ধরেন পারিবারিক ঝামেলা ফেস করতে হয়, জব করে কষ্ট করে, তার জন্য সেই ব্যক্তি জব করে আবার এটার প্রিপারেশন নিবে, আবার হচ্ছে মানে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে পরামর্শ হচ্ছে আপনার স্বপ্ন পূরণ করার জন্য একটু কষ্ট আপনাকে করতেই হবে। স্বপ্ন পূরণের জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। কি প্রক্রিয়া আমরা এই স্বপ্ন পূরণের জন্য কষ্ট করতে পারি, মোটিভেশন কিভাবে পেতে পারি, এই জন্য আমি 2-একটা কথা বলবো, ঠিক আছে? তাহলে আপনার ডেইলি পর রুটিনটা হচ্ছে এটাই। আপনি 1 ঘন্টা ইংলিশ ম্যাথ করবেন, 1 ঘন্টা ইংরেজি করবেন লিখিত পরীক্ষা মাথায় রেখে, 3 ঘন্টা পিলি পড়াশোনা করবেন, 2 ঘন্টা ক্লাস করবেন। যেদিন ওরা বলে ক্লাস থাকবে না, ওই দিন হচ্ছে আপনি যেহেতু ক্লাস নাই, সেহেতু আপনি সেই দিন 5 ঘন্টা পাচ্ছেন টাইম পিলি পড়ার জন্য, ওই টাইমটাই পড়াশোনা করবেন। এবং একটা সার্টেন টাইমে গিয়ে, মানে আমি বলতে চাচ্ছি যে 2 থেকে 3 থেকে 4 মাস পর যেন ওরা সবগুলো ক্লাস করা হয়ে যাবে, তখন আপনি শুধুই কোয়েশ্চেন সলভ মানে জব সলিউশন বইটা খুব ভালো করে পড়ে ফেলবেন, ইনশাল্লাহ আপনার পিলি এনশিওর হয়ে যাবে। এখন স্যার আমার পড়ার মোটিভেশন কি হবে, আমার পড়তে ইচ্ছা না করলে আমি কি করবো? আমরা তো সবাই বুঝি পড়ার দরকার, পড়ার প্রয়োজন, পড়তে মন চায় কিন্তু পড়ি না। আপনি কিন্তু একটা বিশাল প্রযুক্তিপূর্ণ পরীক্ষা দিয়ে প্রাইমারি জবটা পেয়েছেন, এবং যারা আমার সামনে ক্লাস করতেছেন তারা সবাই মানে অবশ্যই নিজ নিজ থেকে জানেন যে আপনি অবশ্যই অনেক বেশি পরিমাণ কষ্টের বিনিময়ে জবটা পেয়েছেন। ওই কষ্টটা আরেকবার করবেন, এই এটিও জবটা হয়ে যাবে। এখন আপনার একটা গভর্নমেন্ট থাকা সত্ত্বেও এটিও জবটা কেন প্রয়োজন, আপনি নিজেই সেটা ভালোভাবে জানেন। কিভাবে? আপনি প্রাইমারি পরীক্ষায় চাকরি শিক্ষকতায় আসেন বলে আপনার ছুটি এটিও যিনি উনি পাস করান, এবং আপনি বেতন আনতে গিয়ে, ছুটি পাস করতে গিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলোর ঝামেলাগুলোর মুখোমুখি হন, তখনই আপনার ইচ্ছা হওয়ার কথা যে ইস, আমি যদি এটিও হইতে পারতাম। এইটা আপনার সবচেয়ে বড় মোটিভেশন, যে আপনি যারা অ্যাসিস্ট্যান্ট থানা শিক্ষা অফিসার আছেন, উপজেলা থানা শিক্ষক তাদের তাদের দিকে তাকিয়ে আপনি যদি ফিল করেন যে আপনি কেমন ঝামেলার মুখোমুখি হন বারংবার বারংবার, এইটা আপনার সবচেয়ে বড় মোটিভেশন যে আমাকে এটিও হতে হবে। আমি শুধু এইটুকু বললাম। তারপরে আপনি যে জবে আছেন সেটা 13 গেট আর এটিও 10ম গেট, 3 গেট উপর উঠতে পারবেন একদম একবারই। আপনি প্রমোশন পেয়ে এটিও হতে পারবেন না, কিন্তু এটিও ওরা প্রমোশন পেয়ে টিও হয়, অনেক ক্ষেত্রে ডিপিও হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আপনারটা 13 গ্রেডে ফিক্সড হয়ে আসতেছে, আর কিন্তু ওই জবটা 10ম গেট, তারপর 9ম গেট যার সুযোগ আছে, এভাবে। তার মানে ওই জবটা অবশ্যই এখানে অনেক বেশি লুক্রেটিভ। আর আপনার সঙ্গে যারা ফ্রেশার তারা কিন্তু অবতীর্ণ না পরীক্ষায়। এমন যদি হইতো যে সবাই পরীক্ষা দিবে, তাহলে আপনার হয়তো টাফ পরিস্থিতির মুখোমুখি হতেন, যে যারা ফ্রেশার তারা অনেক বেশি পড়াশোনা করতে পারছে, কিন্তু না, সকল পরীক্ষার্থী আপনার মতো প্রাইমারি জবটা করে সংসার বাচ্চা সামলেই পরীক্ষা দিবে। সুতরাং যে সমস্যাগুলো আপনি ফেস করতেছেন, এই সবগুলো সমস্যা সকল পরীক্ষার্থী ফেস করবে। এর মধ্যে যে বেশি সিরিয়াস থাকবেন সেই হচ্ছে জবটা পেয়ে যাবে। তাহলে আপনি কি কৌশলে সিরিয়াস হতে পারবেন? প্রথম কথা হচ্ছে আমরা সংসার শুরু করার আগে 2 ঘন্টা স্টাডি করে ফেলব। অর্থাৎ এমন যদি হয়ে থাকে যে আপনি হচ্ছে সকাল 7টা বা 8টায় রান্নাঘরে ঢুকে রান্না বান্না শেষ করে হাজবেন্ডকে অফিসে পাঠিয়ে দিয়ে আপনি স্কুলে আসবেন, তখন পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই সকালবেলা উঠে 2 ঘন্টা 1 ঘন্টা পড়াশোনা করে রান্নাঘরে ঢুকবেন।
কারণ আমাদের ব্রেনটা তখন খুব খালি থাকবে, ওই ঘুম থেকে উঠে রান্না বান্না করতে ঢুকলে পরে পড়তে বসতে মন চাইবে না। ঘুম থেকে উঠে 2 ঘন্টা 1 ঘন্টা পরে তারপর আপনি কাজে জড়াবেন। ঠিক তেমনি সন্ধ্যার পরে আপনার অবশ্যই অবশ্যই বাইরের কাজ থাকবে না, স্বাভাবিক। তো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অন্য কোনো কাজে এঙ্গেজ হব না। এটা আমার রিকোয়েস্ট থাকবে যে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই কাজ শেষ করে পড়তে বসবেন, এমন ঝামেলা রাখবেন না। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ পরে আপনি পড়তে বসবেন। আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, পরে তারপরে আপনি আপনার কাজে অন্য কাজ যোগ দিবেন। তাহলে হবে কি, আপনার ভোরবেলা উঠে পড়তে বসে সারাদিন পড়াময় একটা লাইফ থাকবে, ঠিক সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পড়তে বসে রাতটা আপনি পড়াময় পাবেন। এই লাইনটা ফলো করবেন, খুব কাজে লাগবে। এমন যদি হয়ে থাকে কারো স্কুলের চাপ কম, স্কুলে মানে ফাঁকে ফাঁকে টাইম পাওয়া যায়, তাহলে প্রত্যেক দিনে আপনি এক বইয়ের কয়েকটা পেজ নিয়ে গেলে সাথে করে স্কুলে বসে ফাঁকে টাইম পড়তে পারেন। এমসিকিউ পড়তে মানে বেশি বোর লাগবে না, জাস্ট পড়ে যাবেন এমসিকিউ পড়ার জন্য। ঠিক আছে, তার মানে স্কুল টাইমে আপনি কাজে লাগাতে পারেন। শুক্রবার শনিবার যেহেতু আপনার ছুটি, ওই 2 দিন যেটা আমরা করে থাকি, পার্টি করি, গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, এসব প্রোগ্রাম, ফ্যামিলি প্রোগ্রাম করি, এটা সেটা, আপনি এখন সবাইকে বলে দেন যে আমি সামনে একটি নিয়োগ পরীক্ষা দিব, সুতরাং আমার বাসায় সমস্ত মেহমানদের মানে না আসতে অনুরোধ করতেছি। অর্থাৎ যারা আপনার বাসায় বেড়াতে আসে তাদেরকে জানিয়ে দিবেন যে আমি এটিওর পরীক্ষা সিরিয়াসলি অ্যাটেন্ড করবো, সো আমার বাসায় কেউ বেড়াতে আসবে না। 1 নাম্বার। দ্বিতীয়ত, আমি আপাতত কোথাও বেড়াতে যাবো না। অর্থাৎ কোনো ধরনের পারিবারিক প্রোগ্রাম এখন আপনি এই 3 মাসে রাখবেন না। এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন। কারণ আমরা শুক্র শনি 2 দিন টাইম পাবো, এই 2 দিন যদি ভালো করে না পড়ি তাহলে পর্বটা কবে? আর ওই 2 দিনে আমাদের সমস্ত প্রোগ্রাম থাকে। ফ্যামিলিগত সবাইকে বলে দিবেন, ফ্যামিলির সবাইকে, যে আমি সিরিয়াস ভাবে পরীক্ষা দিব, তাই আগামী 2-3 মাস 4 মাস কেউ আমাকে ডিস্টার্ব করবেন না, আমি কোনো প্রোগ্রামে যাবো না, আমার এখানে কোনো প্রোগ্রাম হবে না। ঠিক আছে, তাহলে আমার 2টা পয়েন্ট বললাম। একটা পয়েন্ট হচ্ছে বলছি ঘুম থেকে উঠে এবং সন্ধ্যার সঙ্গে সঙ্গে পড়তে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ফ্যামিলি প্রোগ্রামে আপনি এঙ্গেজ হবেন না। তৃতীয় কথা হচ্ছে, আমাদের পড়ালেখা না হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা মান অভিমান নিয়ে লাইফ লিড করি। অর্থাৎ খুব সামান্য কারণে আপনার ঘরে কারোর সঙ্গে, হাজবেন্ডের সঙ্গে, বাবার সঙ্গে, আম্মুর সঙ্গে, খুব কাছ ঠাসের সঙ্গে ঝগড়া হইলো, ঝগড়া হওয়ার পরে আপনি খুব মন খারাপ করে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে আজকে আর পড়াই হবে না। পয়েন্টটা আসলে একটু মার্ক করবেন যে আমাদের বাঙালিদের তো ইমোশন বেশি এমনিতেই। দেখা গেল যে আপনি খুব প্ল্যান করছেন যে সন্ধ্যাবেলা আজকে আমি পড়তে বসে পড়া ফাটাই ফেলবো, কিন্তু সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে একজন আপনার খুব কাছের ব্যক্তি, সেটা আপনার দেবর হতে পারে, ননদ হতে পারে, হাজবেন্ড হতে পারে, শাশুড়ি হতে পারে, ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, একটা কথা বলে ফেলছে এবং সেই কথা বলতে আপনার খুব মন খারাপ হয়েছে, ওই রাতে পড়ালেখা মাটি। পরামর্শ হচ্ছে আপাতত আপনি সবাইকে বলে দিবেন তোমরা যত কিছু করো সবাইকে মাফ করে দিলাম, কারণ সামনে আমার এটিওর পরীক্ষা আছে, এখন আমার ঝগড়া করার সময় নাই, আমি এটিওর জবটা পাওয়ার পরে এটা প্রতিশোধ নিব। অর্থাৎ মানে আমরা এই সামান্য বিষয় নিয়ে এখন কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হব না। সবাইকে জানিয়ে দিবেন যে আমার সামনে এটিওর পরীক্ষা আছে বিদায় কেউ আমার সঙ্গে লাগতে আইসো না, আমি লাগালাগির মধ্যে নেই, মানে ঝগড়াঝাটি করার মধ্যে আমি নেই। ব্যাপারটা মাথায় নেবেন। আমাকে অনেকেই এই ধরনের প্রশ্ন করতে আসে, স্যার আমি পড়তে বসি, আম্মু একটা কথা বললে খুব মন খারাপ করে পড়ালেখা হয় না, বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হোক, পড়ালেখা হয় না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে তাকে মাফ করে দেওয়া। আপনার ভাই বোন বা আত্মীয় যত কষ্ট দিক না কেন, এখন আপনাদেরকে মাফ করে দিবেন, কারণ সামনে আপনার এটির পরীক্ষা। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি এটির পরীক্ষায় অ্যাপ্লাই করবেন, আপনার বয়স সাপোজ 40, তো বাংলাদেশে যদি কোনো মেয়ের বয়স 35 বা 40 মাঝামাঝি হয়ে থাকে, বা 30 ক্রস করছে সাপোজ, হ্যাঁ 30 ক্রস করে, আপনারা তো বেশিরভাগই জব করতেছেন, তো অনেকে 30 ক্রস করবে, 33, 34, 35, 40 কাছাকাছি হবে, তখন আপনাকে সবাই খুব ক্রিটিসাইজ করবে, বুড়া কালে সে পড়া শুরু করছে, এটির পরীক্ষা দিবে, জীবনে পারবো নি, এই কথাগুলো বলবে। এখন শুনবেন, আপনার সমস্ত পরীক্ষার্থীরা এই কথাটা শুনবেন খুব কাছের ব্যক্তির কাছ থেকে, যাকে আপনি সবচেয়ে বেশি ফিল করেন, সেই ব্যক্তি আপনাকে বলবে যে তোমাকে দিয়ে জব পাওয়া হবে না, তুমি কিছু পারো নি, কিছু মনে আছে, বয়সে তুমি পারবা, এই কথাগুলো বলবে। তাহলে সবাই কিন্তু এটার মুখোমুখি হবে, সবাই, যেহেতু সবাই জব করেন, যে ব্যক্তি এই কথা হজম করতে পারবেন তিনি জব পাবেন। আমি আবারও বলছি, এই কথা যিনি হজম করতে পারবেন তিনি জব পাবেন। মানে হচ্ছে আপনাকে বলা হলো তোমাকে দিয়ে এটিও জব হবে না, তুমি কিছু পারো না,
আপনি এটা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করবেন। আমি পারি কি পারি না সেটা আমি জানি, এবং আমি অবশ্যই এই 4 মাস কষ্ট করে তোমাকে দেখাই দেবো। এইটা মাথায় নিয়ে জিত করে পড়বেন, তাহলে যে ব্যক্তিটা আপনার এটিও জব পাওয়ার স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করতেছে, এই ব্যক্তিটাকে এই ব্যক্তির সঙ্গে যোগাযোগটা অফ রাখবেন, কানেকশন কমায় দিবেন, তার সঙ্গে এটিও নিয়ে কোনো কথাই বলবেন না। কারণ এজ এ গার্ল আপনার ড্রিম হচ্ছে আপনি এটিও জব করতে চান, কিন্তু আপনার হাজবেন্ড বলতেছে যে তুমি এখন সংসার সামলে, স্কুল সামলে আবার এটিও পড়াশোনা করবা, বাদ দাও, ঝামেলা হবে। মানে সে আপনাকে সাপোর্টিভ না। ঠিক আছে, পরামর্শ হচ্ছে আপনি সাপোর্টিভ তো যোগ করতে পারবেন না, কিন্তু তার সঙ্গে আপনি এটিওর মানে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত পড়ালেখা নিয়ে কোনো কথাই বলবেন না। আপনি আপনার মতো করে প্রিপারেশন দিবেন। তাকে বলবেন যে আমি তোমার সঙ্গে এটিওর জব সংক্রান্ত প্রিপারেশন কোনো কথাই বলবো না, তোমার সবকিছু হয়ে রয়েছে, আমার পর আমি করব। যেহেতু সে আপনাকে ডিমোটিভেট করে, অর্থাৎ যারা আপনাকে ডিমোটিভেট করবে তাদের সঙ্গে আপনি এটিওর জব সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন না। তারপর আরেকটা কথা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আমরা সারাদিনে ব্যাপক সময়টাই স্মার্টফোন ব্যবহার করি। যে আপনি এত ব্যস্ততার মধ্যে সংসার সামলে, স্কুল করে, এত কিছুর পরেও হ্যাঁ স্মার্টফোনকে ঠিকই সময় দিচ্ছেন। তাহলে পরামর্শ হচ্ছে এই স্মার্টফোনটা ব্যবহার করার সময় আমরা মাথায় রাখবো যে আমি এটিও নিয়োগ পরীক্ষা দিব। ফলে স্মার্টফোনের যে সকল জায়গায় এটিও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয় বিষয় নিয়ে আলোচনা হয় বা উপকার লাগবে, সেই জায়গাটুকু হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এই জন্য পরামর্শ, স্মার্টফোনটা হাতে নিয়ে আপনি প্রত্যেক দিনই একটা খবর শুনবেন, বিশ্ব সংবাদ এবং দেশের সংবাদ, যমুনা টেলিভিশন, সময় টেলিভিশন, যে কোনো টেলিভিশনের ওয়ার্ল্ড নিউজ এবং দেশের সংবাদ, এই দুইটা সংবাদ শুনবেন ডেইলি একবার করে। তাহলে স্মার্টফোনটা যখনই আপনি ফ্রি টাইমে হাতে নেবেন, মাথায় রাখবেন আমি আপনাকে বলছি খবর শুনতে, একটা ওয়ার্ল্ড নিউজ, একটা অভ্যন্তরীণ সংবাদ দেশের। এবং পরীক্ষার সময় পরীক্ষার সাধারণ জ্ঞান থেকে যে 3, 4, 5টা আপডেট কোয়েশ্চেন থাকবে রিসেন্ট ইস্যু সংক্রান্ত, এগুলো প্রাইমারি শিক্ষকরা সহজে পারবে না। এইখানে সবাই পিছিয়ে থাকবে, কারণ প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আপনারা আছেন, নিয়মিত পত্রিকা পড়া, খবর শোনা, এইসবের সময় নাই এবং আপনি হচ্ছে আগ্রহ নাই, কারণ আপনি অনেক ব্যস্ত লাইফ লিড করতেছেন এই জন্য। কিন্তু পরীক্ষা যখন 5টা কোয়েশ্চেন থাকবে ওইখান থেকে, তখন যদি আপনি সেগুলো পারেন তাহলে 5 নাম্বার আপনি এগিয়ে থাকবেন। এই জন্য পরামর্শ হচ্ছে ডেইলি কমপক্ষে একবার একটা ওয়ার্ল্ড নিউজ এবং একটা দেশের সংবাদ শুনবেন, এবং এটা বেশি সময় লাগবে না। আপনি যমুনা আইডেক্স ইউটিউব চ্যানেল লাইক দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেক দিনই খবরটা আপডেট দিবে আপনাকে। সার্টেন টাইমে আপনি 5 মিনিট খবর শুনলে হবে ইউটিউব চ্যানেল থেকে, আপনার মতো করে শোয়ার সময় শুনলেন, ফ্রি টাইমে শুনে নেবেন। ঠিক আছে, তাহলে আমি কি কি পয়েন্ট বললাম? কারোর সঙ্গে যোগাযোগ লিপ্ত হওয়া যাবে না, যারা স্বপ্ন বনে বাধা এদের সঙ্গে গ্যাপ রাখতে হবে, স্মার্টফোনটাকে প্রপারলি ইউজ করতে হবে খবর শোনার মাধ্যমে, এবং সকালবেলা এবং সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আপনি পড়তে বসবেন। এই কথাগুলো মাথায় রাখবেন। প্রত্যেক দিন ক্লাসগুলো করার পরে ক্লাসে যা পড়ানো হবে তার সবকিছু পড়ে রাখবেন। সার্টেন টাইমে 3 থেকে 4 মাস পরে সবগুলো ক্লাস শেষ হয়ে গেলে পরে হচ্ছে আমরা জব সলিউশন পড়া শুরু করব। এবং জব সলিউশন পড়ার সময় আমি যেটা বলছি, গণিত এবং যেগুলো পারি সেগুলো বাদ দিয়ে পুরোপুরি ফেলবো। ম্যাথটা প্রত্যেক দিনে আমরা করব। কিভাবে করে করব? লিখিত এবং পিলি সমন্বয় করে ইংলিশের লিখিত পরীক্ষা মাথায় রেখে প্রতিদিন আধা ঘন্টা হলো ইংরেজি পড়বো। এই যে কথাগুলো বললাম এগুলো ওভারঅল একটা প্রিপারেশন গাইডলাইন। এখন আপনাদের হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সবাই দেখবেন, ঠিকভাবে আবেদন করবেন, নাম টাম ঠিক আছে কিনা দেখে নেবেন। ঠিক আছে, মোটামুটি আমার কথা এ পর্যন্ত। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে উত্তর দিব। এই ক্লাসটি হচ্ছে রেকর্ডেড থাকবে। যাদের বৃষ্টি নেটওয়ার্ক সমস্যা শুনতে পাননি তারা অবশ্যই পরবর্তী সময়ে এই ক্লাসটা শুনে নেবেন। এটা হচ্ছে আমার পরামর্শ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি উত্তর দিচ্ছি, আপনারা কমেন্ট করে কোয়েশ্চেন জানাতে পারেন। আমাদের এয়ারটেল অনলাইন ক্লাস
ক্লাসগুলো রেকর্ড থাকে 72 ঘন্টা পর্যন্ত। যদি আপনি আমাদের যখন ক্লাস থাকবে সেই টাইমে যদি আপনি ক্লাস করতে না পারেন, ক্লাস করতে না পারলে সেই ক্লাসটা 72 ঘন্টা পর্যন্ত রেকর্ড করা থাকবে, আপনি যে কোনো টাইমে ক্লাস করতে পারবেন। ঠিক আছে। তারপরে ওরাকল হচ্ছে মূলত 69টি ক্লাসের মাধ্যমে পুরো সিলেবাস শেষ করে দেওয়া হবে আপনাদের এখানে। এবং অবশ্যই গণিত এবং ইংলিশে বেশি বেশি ক্লাস দেওয়া আছে। যারা ক্লাস মানে অ্যাডমিশন নেবেন তাদেরকে হচ্ছে একটা কোর্স প্ল্যান দিয়ে দেওয়া হবে। এবং হচ্ছে আমাদের অনলাইনে কোর্স ফি হবে মূলত হচ্ছে 5,000 টাকা। আমি আবারও বলছি 5,000 টাকা। তবে 10 জুলাই পর্যন্ত এই ফিটা হবে, 10 জুলাই পর্যন্ত ফিটা হবে 4,000 টাকা। তাহলে আমরা হচ্ছে বলতে চাচ্ছি যে 10 জুলাই পর্যন্ত 4,000 টাকা দিয়ে আপনি অনলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। 10 জুলাইয়ের পরে যদি আপনি ভর্তি হন তাহলে এই ফিটা 5,000 টাকা হবে। মোট ক্লাস 69টা। প্রত্যেকটা বিষয়ের জন্য ক্লাস টেস্ট থাকবে, প্রত্যেকটা বিষয়ের ক্লাস টেস্ট থাকবে। তারপরে হচ্ছে ক্লাসটা 7 hours রেকর্ডেড থাকবে। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। একজন প্রশ্ন করেছেন ক্লাস টাইম কয়টায়, সপ্তাহে কয়দিন ক্লাস হবে। মূলত সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস থাকবে। এই টাইমটা হয়তো 7:30 হতে পারে, স্যারদের উপর ডিপেন্ড করে। আর যারা ক্লাস নেবেন অনেকে ওরাকলের সঙ্গে যুক্ত আছেন আগে থেকেই। ওরাকলে যারা বিসিএস এ ক্লাস নিয়ে থাকেন তারাই হচ্ছে এটির অনলাইন ক্লাসগুলো নেবেন। তাহলে যারা বিসিএস ক্লাস নিয়ে থাকেন তার অবশ্যই অভিজ্ঞ শিক্ষক এবং বিপিএসসি কোশ্চেন নিয়ে ভালো আইডিয়া আছে, সর্বোচ্চ মানের ক্লাস সার্ভিস পাবেন। যারা আগে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না। তারপরে হচ্ছে আমাদের ওরাকলে একটা বই দেওয়া হবে আপনাদেরকে। বইটা হচ্ছে আপনারা কুরিয়ার করে পেয়ে যাবেন। আর পিডিএফ শিট দেওয়া হবে। তারপরে পিডিএফ শিট দেওয়া হবে। আপনি অবশ্যই প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে একটা করে পিডিএফ শিট পাবেন, সেটা আপনি প্রিন্ট করে দিতে পারবেন। আর 2 ঘন্টা করে, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে। পরীক্ষা কবে হতে পারে? আমাদের আইডিয়ার মধ্যে পরীক্ষা হচ্ছে অক্টোবর নভেম্বর দিকে হতে পারে। বিপিএসসি এখনো কোনো ক্লিয়ার কথা বলেনি, তো নভেম্বর আগে পরীক্ষা হবে না। মানে আপনি এখন থেকে কমপক্ষে 4 থেকে 5 মাস টাইম পাবেন এমসিকিউ পরীক্ষার জন্য। এমসিকিউ পরীক্ষার পরে লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, 4 থেকে 5 মাস আপনি ভালো করে টাইম পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য। হ্যাঁ, এটা শুধু প্রিলি কোর্স। এটা শুধু প্রিলি কোর্স। প্রিলির জন্য আপনি এই কোর্স শুধু প্রিলি ক্লাসগুলো করতে পারবেন। আর যারা প্রিলি কোর্স করবেন তারা লিখিত পরীক্ষার সময় স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তবে আপাতত প্রিলিটাই খুব বেশি কঠিন, এটাই সিরিয়াস হন, আমার পরামর্শ থাকবে। প্রিলি টিকাটা অনেক বেশি পরিমাণে কঠিন। ঠিক আছে, বলা হয়ে গেছে। এখন আমরা একটা অঙ্ক শিখি, যেহেতু অনেকক্ষণ ধরে আপনার ক্লাস করলেন, কিছুই না শিখলে তো হয় না, ঠিক না? কিছুই না শিখলে তো হবে না। যদি আমি আপনাকে একটা কথা বলি এভাবে, সবাই খেয়াল করবেন। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, হ্যাঁ। এখানে এইভাবে বলা আছে, এটা প্রশ্নটা ফিগার আঁকা আছে আর কি। এখানে লেখা আছে 41, এখানে লেখা আছে 9, হ্যাঁ। বলা হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত। পরিসীমা, প্রশ্ন হচ্ছে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত। সবাই খেয়াল করবেন। আমরা সবাই জানি এটা একটা সমকোণ, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকলে আমরা সূত্র জানি একটা, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই এই বাহুটার মান বের করতে পারবো। কিন্তু এই সূত্রের সাহায্যে 41 স্কোয়ার 9 স্কোয়ার পরে রুট করে এটা বের করতে আপনার 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। কিন্তু আমরা যেটা ক্লাসে পড়ি সেটা হচ্ছে পিথাগোরাস নাম্বার, অর্থাৎ ধরেন 3, 4, 5, 6, 8, 10,
7, 24, 25, 9, 40, 41, এই নাম্বারগুলো আমরা আগে শিখে ফেলি এবং ক্লাস 8-এর গণিত বীজগণিত পিথাগোরিয়ান ফ্যাক্টর নামে নাম্বারগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি পাইলাম এখানে 9, 40, 41 একটা পিথাগোরিয়ান ফ্যাক্টর। এখানে 9 আর 41 লেখা আছে, তাহলে এটা অবশ্যই 40। অর্থাৎ যখন আমরা পিথাগোরাস নাম্বার জানবো তখন আমরা খুব সহজে করেই এই 9, 41, 40 বের করতে পারবো। এটা 40 হয়ে থাকলে এটাও 40, এটা 9 হয়ে থাকলে এটাও 9, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান থাকবে। তাহলে এই আয়তক্ষেত্রে পরিসীমা বলছে সহ্য করবেন 2 × a + b, তাহলে 2 × 40 + 9, এই হচ্ছে 98 একক। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি অনেক কষ্ট করে এই সূত্রের সাহায্যে এটা মান বের করতেন, কিন্তু এই নাম্বার জানার জন্য আপনি এই কাজটা পার করতে পারবেন হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডে। ঠিক আছে, অবশ্যই আপনি ক্লাস করলে অনেক উপকৃত হবেন, বিশেষ করে ম্যাথ ক্লাস। আর এটির পরীক্ষায় গণিত ভালো পারলেই টিকবেন, না পারলে টিকবেন না। অন্য সকল বিষয় সবাই মুখস্থ করতে পারবে, কিন্তু অঙ্ক মুখস্থ করা যাবে না। ফলে যিনি অঙ্কে ভালো করবেন তিনি এগিয়ে থাকবেন। সেম লিখিত পরীক্ষার সময় সকল বিষয় লিখে আসা যাবে, কিন্তু ম্যাথ না পারলে কোনো উপায় নাই। তাহলে চাকরি পাওয়া বা এমসিকিউ পার করা, যেটাই বলেন, সব জায়গাতেই গণিতে টার্ম কাট হবে। আর ম্যাথ ভালো করার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ওরাকলকে ফলো করা, কারণ ওরাকলের সবচেয়ে ভালো ম্যাথ ক্লাস হয়ে থাকে। যারা আগে ক্লাস করেন তারা খুব ভালো হয়ে যান, ওরাকল যারা ক্লাস নেন ম্যাথ ক্লাস সবচেয়ে ভালো হয়ে থাকে। সব বিষয়ে ক্লাস ভালো, অবশ্যই অবশ্যই খুব ভালো ক্লাস হয়, কিন্তু ম্যাথটা আপনাকে এত ভালো করে করানো হবে যে আপনি মজা পেয়ে যাবেন। আর যখন ম্যাথ পারবেন তখনই হচ্ছে মানে এমসিকিউ পাস করাটা সহজ হবে আপনার জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।